শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, অবশেষে মানুষের মনের মধ্যে যে জট, মানুষের মাথার মধ্যে যে চিন্তার যে ভাবনার যে জট পেঁধেছিল, সে জটটা আজকে খুলে গেল। বন্ধুরা, আমি কথা বলছি সন্দেশখালীকে নিয়ে। আপনারা হয়তো সকলেই জানেন যে সন্দেশখালীতে কি কি ঘটেছে, আর এই সন্দেশখালীতে কি কি ঘটেছে এই নিয়ে একটা বিস্তর সিরিজ অফ ভিডিওস আমরা এই চ্যানেলে পোস্ট করেছি। কিন্তু আজকের এই ভিডিওটা এত বেশি ইম্পর্টেন্ট বা তাৎপর্যপূর্ণ এই জন্যে, তার কারণ আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে এই পুরো কাণ্ডের মধ্যে মূলে কে আছে, যেটা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। কেউ কেউ স্পেকুলেট করছিল, কেউ কেউ আন্দাজ করছিল, কিন্তু সেটা আজকে ওই মনের মধ্যে যে জটটা সেটা পরিষ্কার হয়ে গেছে। একটু পিছিয়ে যাই আর পুরো ঘটনাটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এই যে আমাদের খাদ্যমন্ত্রী জেলে গেলেন, আর তার সূত্রে তার শাগরেদদের ধরবার জন্য ইডি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে রেড মারল। রেড মারতে গিয়ে কি হলো, শেখ শাহজাহান ঘরের মধ্যে বসেছিল, সেখান থেকে 29খানা না 28টা ফোন কল করে বাইরে থেকে তালা বন্ধ করে নিজের লোকজনকে ডেকে এনে, গুন্ডা বাহিনীকে এক কথা ডেকে এনে ইডি অফিসারদের উপরে চড়াও হলেন এবং তাদেরকে উত্তম মধ্যম পেঁদানো হলো, তাদের গাড়ি ফাড়ি ভেঙে দেওয়া হলো। এবং শুধু ইডি বা সিআরপিএফ অফিসারদের নয়, যারা যারা মিডিয়ার লোক গেছিল তাদের সঙ্গে ওরা কোনো রকমের রেহাই দেখায়নি। এক কথা বলতে গেলে মিডিয়ার লোকেরা এটাও বলেছে যে প্রাণে বেঁচে ফিরেছে। তারপরে ইডির এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে শেখ শাহজাহানকে আমরা দেখতে পেলাম তিনি নিখোঁজ হয়ে গেলেন, তিনি অ্যাবসকন্ডেড হয়ে গেলেন, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই যে খুঁজে না পাওয়ার যে প্রক্রিয়াটা শুরু হলো, তার মধ্যে পুলিশ কিন্তু হাত গুটিয়ে বসে রইল। 38 দিনেরও ওপর, প্রায় 40 দিন পার হয়ে যায়। পুলিশের ডিজি তিনি বলে দিচ্ছেন যে আমরা ওকে যেভাবেই হোক ধরবো, কিন্তু ডিজির বলা সত্ত্বেও শেখ শাহজাহানকে আর ধরা যাচ্ছে না। তারপরে কি জানা যায়? তারপরে যদি আপনি এরকম করে ক্রোনোলজিক্যালি ভাবেন, তারপরে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যারা গ্রামবাসী তারা কিন্তু মিডিয়ার সামনে এসে বলছেন যে তারা নাকি শেখ শাহজাহানকে দেখতে পাচ্ছেন, তাদের গ্রামের মধ্যেই ঘোরাফেরা করছে, কিন্তু পুলিশ দেখতে পাচ্ছে না। এই যে সিলেক্টিভ ভিশন, এগুলোকেই আমরা বলে থাকি ডিসক্রিমিনেশন। এগুলোকেই বলি যে যখন পুলিশ দলদাস হয়ে কাজ করে, একটা পার্টিকুলার দলের হয়ে কাজ করে। সকলে দেখতে পাচ্ছে কিন্তু পুলিশ দেখতে পাচ্ছে না। ডিজি যখন বলছে যে ওকে ধরা হবে, তার মানেটা হচ্ছে এই যে ওকে ধরতে হবে না। আরেকটু এগিয়ে যান, এরপরে অপোজিশনের পার্টিজ যারা, মূলত বামফ্রন্ট এবং ভারতীয় জনতা পার্টি, তারা এই যখন কেসটাকে পুট আপ করেন, যখন এই কেসটাকে এটার ব্যাপারে ওরা তৎপর হয়ে সামনে এগিয়ে আসেন, তখন কিন্তু গ্রামবাসীদের মনে একটা সাহস হয়, মনে একটা বল পায়। আর সেই সাহস আর বলের উপর ভিত্তি করে তারা এগিয়ে আসেন, তারা আরো কথা মুখ থেকে তার বার করতে থাকেন। আর তাদের কথা শোনার পর যে যে জিনিসগুলো আমরা জানতে পেরেছি মিডিয়ার মারফত, সেগুলো ভয়াবহ। আমরা জানতে পেরেছি দুটি আরো লোকের নাম, এক উত্তম সর্দার আর শিবু হাজরা। এটা বাদ দিই যদি আমি, এরা হচ্ছে শেখ শাহজাহানের শাগরেদ, এ দুটোকে যদি বাদ দিই, তাহলে এই শেখ শাহজাহান এবং এই দুজনকে মিলিয়ে যা প্রপার্টি সন্দেশখালীতে ওরা তৈরি করেছে, এন্টায়ারটা অবৈধভাবে দখল করে, মানে নদীর ওপরে বালি ফেলে ওটাকে বুঝিয়ে দিয়ে সেটাকেও ব্যবহার করেছে। সবকটা ল, সবকটা আইনকে ভেঙে কমপ্লিটলি জিনিসটা ওরা অবৈধভাবে ওরা করে বেরিয়েছে, রাজত্ব চালিয়ে বেরিয়েছে। শেখ শাহজাহানের নামে শপিং কমপ্লেক্স আছে, এতটাই ওরা লুট করেছে একটা অর্গানাইজড ওয়েতে। আর এই সব কিছু আমরা ভাবছিলাম যেটা ডেফিনেটলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। তারপর যখন গ্রামবাসীরা এই উত্তম সর্দার আর শিবু হাজরার সম্বন্ধে আরো কথা বলতে লাগলেন, তখন আরো কয়েকটা ভয়াবহ জিনিস সামনে এলো। সেটা হচ্ছে এই 2014 সাল থেকে প্রায় 2023-এর মধ্যে দিনের পর দিন, রাতের পর রাত যে গণধর্ষণ চলেছে,
মহিলাদের যাকে দেখতে ভালো তাকে বাড়ি থেকে টেনে এনে তাদেরকে পার্টি অফিসের মধ্যে বসিয়ে রেখে তাদেরকে ভোগ করা হয়েছে তৃণমূলের দল থেকে। আর তারপরে এইসব জিনিসগুলো যখন জানা গেল তখন ওখানে নানান রকমের সংস্থান, নারী মানে উইমেন কমিশন, ন্যাশনাল উইমেন কমিশন, সবাই ওখানে হাজির হয়। এই এন্টায়ার খবরটা একটা ন্যাশনাল লেভেলে পৌঁছে যায় যে শেখ শাহজাহান কেন টার্গেট করে করে হিন্দু পরিবারের মহিলাদেরকে, আদিবাসী হিন্দু পরিবারের মহিলাদেরকে চিহ্নিত করে তাদেরকে যদি দেখতে ভালো হয় তাদেরকে ভোগ করার জন্য রাত্রিবেলা 12টা-1টার সময় ডাকতেন দিনের পর দিন, যতক্ষণ না ওদের মন ভরছে। এই কথাগুলো আমার কথা নয়, এই কথাগুলো ওই মহিলাদের কথা, এগুলো সবই আপনারা শুনেছেন। কিন্তু তারপরেও মনে হতো যে এত কিছু বেআইনিভাবে কাজ করে যাচ্ছে অথচ সরকার জানতেই পারছে না। এত বড় একটা মানে ক্রিমিনাল আর তাদের এই দল সাগরেদ, তাদের পুলিশ ধরতেই পারছে না। 40 দিন হয়ে গেল। কি এটা ভেবে না যেতে পারে যে সরকারের হাত ওর উপর আছে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে। বিরোধীরা যেরকম পরিষ্কার করে বলছে না এর পেছনে তৃণমূল দল আছে, শেখ শাহজাহানের ওপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে। কিন্তু তবু আমি বলবো যে একটা সাধারণ নাগরিক হিসেবে আমার তো মনে হতো সব ব্যাপারটা এটা পলিটিসাইজড হচ্ছে। কেন এখন অবধি কোনো পারফেক্ট কোনো উত্তর আমরা পাচ্ছিলাম না, কোনো প্রমাণ আমরা পাচ্ছিলাম না, কোনো অকাঠ্য বক্তব্য কোনো নেতার আমরা পাচ্ছিলাম না, শুধু অ্যালিগেশন আর ব্লেম গেম চলছিল। ইতিমধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাজেট অধিবেশনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বাজেট অধিবেশনের ভাষণে পরিষ্কার করে বলেছেন, এবং যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমি বলবো, কিন্তু তার আগে উনি কি বলেছেন সেটা একবার আপনারা শুনে নিন বন্ধুরা। জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। বন্ধুরা আপনারা শুনলেন, এবার এর যেগুলো বক্তব্যগুলো আপনারা শুনলেন সেই বক্তব্যগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে ডিসাইফার করার আগে কয়েকটা কথা আরো বলে রাখি। এই যে এদেরকে ধরা যাচ্ছিল না, এই যে একটা চাপ পুলিশের ওপর পড়ছিল, এই চাপে হলো কি যে মহিলারা লাঠি সোটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছিল, এরা আর সহ্য করতে পারছিল না। তখন এই সরকার সেকশন 144 লাগিয়ে দিয়ে ওই জায়গাটাকে, ওই মহিলাদেরকে যাতে এক জায়গায় জড়ো না হতে পারে সে ব্যবস্থাও করলো। কত বড় নক্কারজনক ব্যাপার! ওদের সঙ্গে দাঁড়ানোর জায়গায়, ওদের পাশে দাঁড়ানোর জায়গায় একটা মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও ওদেরকে কি করে আরো বঞ্চিত করা যায় সেই চেষ্টাটা করা হলো। বিরোধীরা ওখানে যখন যেতে চেষ্টা করলো, যাওয়ার চেষ্টা করলো, তখন তাদের উপরে চড়াও করা হলো, তাদেরকে আটকে দেওয়া হলো। তারপরে যদি বিধানসভাতে যখন কোনো বিরোধী দলের নেতারা বক্তব্য রাখছেন সন্দেশখালীর বিরুদ্ধে, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো। আর এই মুহূর্তে আপনারা যেটা শুনলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাজেট অধিবেশনের যে বক্তব্য শেখ শাহজাহানকে নিয়ে, আমাদের থেকে 3টে বা 4টে কথা আমি খুব হাইলাইট করে বলতে চাইছি। 1 নম্বর হচ্ছে উনি বলেছেন যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। একবার শুনে নিন বন্ধুরা। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। বন্ধুরা আপনারা শুনলেন, শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। টার্গেট কাকে করে? যে নিরীহ, তাকে কিন্তু টার্গেট করা হচ্ছে, স্কেপগোট বানানো হচ্ছে। তাই কি? তাহলে তো আপনার নির্দেশেই যে ওকে ধরা হচ্ছিল না এটা পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গ্রামবাসী বলছে যে ওদের উপরে অত্যাচার এই শেখ শাহজাহান এবং তাদের সাগরেদরা করতো, কাটমানি থেকে শুরু করে ধর্ষণ অব্দি। আর আপনি ওখানে দাঁড়িয়ে বলছেন যে ওকে টার্গেট করা হচ্ছে, সিম্পাথি ক্রিয়েট করানোর চেষ্টা করছেন আপনি জনগণের মধ্যে শেখ শাহজাহানকে নিয়ে। দ্বিতীয় কথা, স্মৃতি ইরানির একটা বক্তব্য এসেছিল শেখ শাহজাহানকে নিয়ে আসে, হোয়ার ইজ শেখ শাহজাহান, তার উত্তর আপনার কাছে নেই। তার কারণটা কি সেটা আজকের এই স্পিচ শুনে
পরিষ্কার হয়ে যাচ্ছে। যখন ধরা পড়ে যাচ্ছেন আপনারা, তখন কি বলছেন যে বিজেপির লোকেরা আউটসাইডারদের নিয়ে এসেছিল। তাই নাকি? ওই লোকগুলোর কি আইডি ফাইডি চেক করা যেতে পারে? ওদের রেশন কার্ড চেক করা যেতে পারে? শুধু হাওয়াতে কথা বলে গেলে চলবে? এই কথাগুলো শুধু বলে লোক খেপিয়ে লাভ আছে? এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। তৃতীয় কথা হচ্ছে, আপনি বলেছেন যে ওখানে ওরা এলো, বাইরের থেকে লোক এনে ওই আদিবাসী মহিলাদেরকে মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আর একবার শুনে নিন বন্ধু, আর একবার। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। বন্ধুরা আপনারা শুনলেন, এই যে ঝগড়া লাগিয়ে দিল, যেন মনে হচ্ছে একটা ঠাকুমার গল্প শুনছি আমি, যে ওরা এলো, ওরা ঝগড়া লাগিয়ে দিল, আমরা কিছু করিনি, শুধু ওরা এলো আর ঝগড়া লাগিয়ে দিল। এই ধরনের ঠাকুমার গপ্পে যার মধ্যে কোনো কোনো প্রমাণ নেই, কোনো বক্তব্যের কোনো পেছনে কোনো ওটাকে এস্টাবলিশ করার কোনো তথ্য নেই, শুধু নিজের মনের মধ্যে কয়েকটা গপ্প মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। তারপরে বোঝা যাচ্ছে যে ওনার এই যে বক্তব্যগুলো এলো, উনি এর মধ্যে এটাও বলেন যে সন্দেশখালীটা হচ্ছে আরএসএস এর নতুন ঘাঁটি। তার মানে আরএসএস এর লোকেরাই এই সম্পূর্ণ ব্যাপারটাকে তৈরি করেছে। মানে ওই মহিলাগুলো যারা ওখানে এসে বলছে, যাদের চোখের জলের এখনো উত্তর পাওয়া যায়নি, যারা দীর্ঘদিন ধরে বছরের পর বছর রাতের পর রাত ওখানে ধর্ষিত হয়েছে, তাদের সঙ্গে ধর্ষণ করা হয়েছে, তাদের চোখের জল আপনার কাছে কোনো ম্যাটার করে না। আর এটা আমরা জানি, তার কারণে এটা আমরা অন্যান্য কেসে দেখেছি। কামদুনি এখন আমরা ভুলিনি, পার্কস্ট্রিট আমরা এখনো ভুলিনি, সুতরাং এটা নতুন কিছু নয়। কিন্তু এই যে আপনি বললেন যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, ঠিক এই কারণের জন্যই আপনার পোষা ডিজি তিনিও কিছু করেন না। তিনি শুধু পাবলিকের সামনে এসে বলেন যে কড়া অ্যাকশন নেওয়া হবে, আইনের পথেই চলবে। আইনও নিজের পথে চলছে, শেখ শাহজাহানও নিজের পথে চলছে, কারোরই কিছু অসুবিধে হচ্ছে না। যা হচ্ছে সেটা শুধু বাংলার মানুষের হচ্ছে, ওই গরিব মানুষগুলোর হচ্ছে, মহিলাগুলোর হচ্ছে। অথচ আপনি একটি মহিলা মুখ্যমন্ত্রী হয়েও কিন্তু তাদের চোখের জল মোছার সুযোগ পেয়েও কিন্তু ওটাকে হাতছাড়া করলেন। বন্ধু, আপনাদের কি মনে হয় এই ধরনের একটা ভাষণ যেটা আমরা শুনলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে, সেটার কি কোনো ইফেক্ট আগামী দিনে ইলেকশনে, বিধানসভার ইলেকশনে এবং লোকসভার ইলেকশনে পড়তে পারে? এই মানুষগুলোর চোখের জল কি শুধুই ওয়েস্ট হয়ে যাবে, না এর প্রতিফলন আমরা খুব শীঘ্রই দেখতে পাবো? দয়া করে কমেন্ট সেকশনে লিখবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওটি তো অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, জয় হিন্দ।